আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আজকের এই ভিডিও যেদিন করছি সেদিন থেকে নির্বাচনের যে সময় তার ব্যবধান মাত্র 10 দিন। তো এই 10 দিন আগে অতীতের যে অভিজ্ঞতা, নির্বাচনের যে অভিজ্ঞতা, সেই নির্বাচনের অভিজ্ঞতায় আমরা শতভাগ নিশ্চিত হয়ে থাকি যে সুনির্দিষ্ট দিনে নির্বাচন হচ্ছে। এক। 2 নম্বর হলো যে অতীতের সবগুলো নির্বাচন কেবলমাত্র 2014 সনের যে নির্বাচন, সেই নির্বাচনের একেবারে ফল যেদিন প্রকাশিত হলো সেদিন পর্যন্ত পুরো দেশ জাতি আশঙ্কা করেছিল যে নির্বাচন হবে না। তারপর পুরো দেশ জাতি আশঙ্কা করেছিল যে নির্বাচন হলেও সেই নির্বাচন টিকবে না। 2014 সনে আরেকটা নির্বাচন অতি সত্বর হচ্ছে, কিন্তু বাস্তবে দেখা গেল যে সেই বিনা ভোটে নির্বাচন, বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন, সেই নির্বাচনটি টিকে গেল 5টি বছর। এবং নির্বাচিত সরকার হিসেবে আওয়ামী লীগের যে দাপট ছিল 2009 থেকে 2014 অবধি, সেই দাপট 2014 পরে আরো বেড়ে গেল। মানে আমাদের দেশের একটা কি বাজে কথা আছে যে মানে গাছের চাইতে মানে লতার দাপট বেশি, গাছের চাইতে পরগাছার ভাবসাব বেশি। তো জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে 2009 থেকে 2014 অবধি আওয়ামী লীগ যে দাপটগুলো দেখিয়েছে, যে কর্তৃত্ব দেখিয়েছে, যে আত্মবিশ্বাস দেখিয়েছে, তার চেয়ে অনেক অনেক বেশি নেতিবাচক কর্মকাণ্ড তারা 2014 থেকে 2018 এই সময়টিতে করেছে। কোনো লাজ লজ্জা, মান অভিমান, কোনো ধরনের যাকে বলে দ্বিধা সংকোচ তাদের মধ্যে ছিল না। অ্যাজ ইট ইজ প্রথমে কয়েকদিন তারা চুপচাপ ছিল, প্রথম 6 মাস। এবং নির্বাচনের সময় তাদের যারা সিনিয়র নেতৃবৃন্দ তারা বলার চেষ্টা করেছিল যে খুব অল্প সময়ের মধ্যে আমরা আর একটা নির্বাচন দিয়ে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করব। স্বয়ং অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সাহেব এই কথাগুলো বলেছিলেন। কিন্তু পরবর্তীতে যখন দেখা গেল নির্বাচন হয়ে গেছে, অমনি সাবেক প্রধানমন্ত্রী গণভবনে বিশাল পিঠা পায়েস পুলির আয়োজন করলেন। তার অনুগত সাংবাদিক, সাহিত্যিক, নাট্যাভিনেতা, অভিনেত্রী, ব্যবসায়ী, আমলা কামলা সবাই সে উৎসবে অংশগ্রহণ করল। এবং সেখানে তিনি সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সকলের মধ্যে নির্লজ্জতা, বেহায়াপনা এবং ক্ষেত্র বিশ্বাসী, যেটাকে বলে ইত্রামি, এগুলো দেখে তিনি নিশ্চিত হলেন যে ভোট হয়েছে এটি নিয়ে তার লজ্জা বা দ্বিধার সংকোচের কোনো কারণ নেই। যদি লজ্জা থাকতো তা এই মানুষগুলো আসতো না, যদি লজ্জা থাকতো এই মানুষগুলো তাকে অভ্যর্থনা জানাতো না, যদি ন্যূনতম বিবেক থাকতো। এর কারণ হলো 2014 সনের নির্বাচনের পরে যারা আওয়ামী লীগ করতেন তখনও পর্যন্ত দালাল ফড়িয়া, সেটা আওয়ামী দালাল ফড়িয়া, যেটা 2024 বা 23 সনে পোস্তে পোস্তে একটা গোবর হয়ে গিয়েছিল, সেই গোবরগুলো তখনও পর্যন্ত কিছু ঘ্রাণ অবশিষ্ট ছিল। তো সেই মানুষগুলো যখন যে নির্বাচন হয়নি, যে নির্বাচন একতরফা হয়েছে, যে নির্বাচন বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, সেই নির্বাচন অনেকটা 1996 সালের 15 ফেব্রুয়ারি নির্বাচনের মতো। কাজেই 15 ফেব্রুয়ারি নির্বাচনের পরে যে পরিণতি হয়েছিল সেই পরিণতি হবে, এটাই স্বাভাবিক। কিন্তু সেটা না হয়ে যখন সবাই তাকে কংগ্রাচুলেশন করছিল, সারা দেশ স্টপ হয়েছিল, বিরোধী যারা প্রতিপক্ষ তারাও অনেকটা টাসকি খেয়ে গিয়েছিলেন, তখন শেখ হাসিনা বুঝেছিলেন যে না, আমার লজ্জা পাওয়ার কোনো দরকার নেই, আমি 5 বছর নিশ্চিন্তে নির্ভাবনায় ক্ষমতায় থাকব। তো সেই নির্বাচনটি ছাড়া অতীতের যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনের পরে আমরা আগে এবং পরে আমরা সবসময় এটা নিশ্চিন্ত অনুমান করতে পারতাম কি কি ঘটতে যাচ্ছে, কে মন্ত্রী হবে, কে হবে না, কে এমপি হবে, হবে না, নির্বাচনে কে পরাজিত হবে, কে জয়ী হবে, এগুলো 90% অ্যাকুরেসি নিয়ে আমরা বলতে পারতাম। কিন্তু এবার কি হলো, এবার আমাদের দেশের কোনো জ্ঞানী গুণী পণ্ডিত কেউ আমরা বলতে পারছি না যে 12ই ফেব্রুয়ারি নির্বাচনটি শতভাগ নিশ্চিতভাবে হচ্ছে। এবং এই নির্বাচনে যারা জনপ্রিয় তারাই নির্বাচিত হবেন, এ কথা কেউ বলতে পারছি না। যারা সবচেয়ে জনপ্রিয়, যারা নির্বাচিত হবেন বলা হয় ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, তারাও আশঙ্কা করছেন ইঞ্জিনিয়ারিং হতে পারে, ভোট ইঞ্জিনিয়ারিং হতে পারে, তারা আশঙ্কা করছেন ভোট চুরি হতে পারে। আবার তাদের যারা প্রতিপক্ষ তাদের বক্তব্য হলো ভোট ডাকাতি হতে পারে। একটি পক্ষ রাষ্ট্রীয় সমস্ত সুযোগ সুবিধা নিয়ে যে তাণ্ডব চালাচ্ছে এবং যেভাবে তারা অন্যায় অবিচার চাঁদাবাজি থেকে শুরু করে সব কিছু করে ক্ষমতায় যাওয়ার আগেই সব
কিছু তারা দখল করে ফেলেছে। কাজেই ক্ষমতায় যদি তারা যায় তো স্রেফ ডাকাতি শুরু হয়ে যাবে। এই ধরনের ন্যারেটিভ নিয়ে প্রতিপক্ষর বিরুদ্ধে রীতিমতো কুরুক্ষেত্রের যুদ্ধ তারা শুরু করেছে। এই যুদ্ধের ফলাফল ভালো নয়। এই যুদ্ধের ফলে একে অপরকে মানে আক্রমণ করছেন, একজন আরেকজনকে অসম্মান করছেন, রাজনীতির ময়দানের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং রাজনীতিবিদদের সম্পর্কে মানুষের যে ইতিবাচক যে চিন্তা এবং চেতনা, সেই চিন্তা এবং চেতনা নষ্ট হয়ে যাচ্ছে। এই গেল রাজনৈতিক মাঠের কথা। অন্যদিকে এখন যারা ক্ষমতায় আছেন, বলা হয়ে থাকে বা অনুমান করা হয় যে মার্কিন ডিপ স্টেটের পলিসি অনুযায়ী তারা ক্ষমতায় এসেছেন। শেখ হাসিনাকে হটানো এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় বসানো, বিপ্লবীদেরকে প্রিভিলেজ দেওয়া, এই সব কিছু একটা ম্যাটিকুলাস ডিজাইনের অধীনে হয়েছে ভেরি সাকসেসফুলি। এই কথাগুলো স্বয়ং ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বক্তব্য আমেরিকাতে ক্লিন্টন ফাউন্ডেশনে, সেই বক্তব্যের মাধ্যমে ফুটে উঠেছে। তো যারা ম্যাটিকুলার ডিজাইন করেছেন, যারা ক্ষমতায় আছেন, যারা বসছেন, এখানে তো অনেক দেনা পাওনা আছে, অনেক হিসাব আছে, অনেক বিষয়বস্তু রয়েছে। তো সেই বিষয়বস্তুগুলোর একটিরও তো সুরাহা হয়নি গত 17 মাসে। তাহলে যারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতা আনার জন্য কষ্ট করেছেন, শ্রম দিয়েছেন, বিনিয়োগ করেছেন, অথবা যারা আন্দোলন করেছেন, লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, জীবন দিয়েছেন, অথবা গত 17 মাসে যারা এই বাংলাদেশের সব কিছুতে আমূল পরিবর্তন আনার জন্য মাথার ঘাম পায়ে ফেলে কাজ করেছেন, অনেকে আমেরিকা থেকে চলে এসেছেন, অনেকে তাদের জীবন, যৌবন, পরিবার, পরিজন সব কিছুকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছেন, তাদের কোনো আশা আকাঙ্ক্ষা সফলতার কোনো সুরাহা হয়নি। তারা কেন এলেন এবং কিভাবে যাবেন, কখন যাবেন, তাদের ভবিষ্যৎ কি এই বাংলায়, এখন যারা সরকারে আছেন, এই বিষয়গুলো নিষ্পত্তি হয়নি। নিষ্পত্তি না হওয়ার কারণে যারা ক্ষমতাসীন আছেন তাদের ব্যাপারেও জনগণ এবং স্টেক হোল্ডার পলিটিশিয়ানস, যারা আগামীতে রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চান, তারা নিশ্চিত হতে পারছেন না। এখানে পক্ষগুলো অভিনয় করছে, প্রায় সব পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিনয় করছে, এবং যেভাবে টারজান সিনেমাতে টারজান বুকের উপর জোরে জোরে থাপ্পড় মেরে বাঘ, ভাল্লুক, সিংহকে ভয় দেখাতো। আপনারা যে সিনেমা দেখেছেন টারজান দ্য অ্যাপম্যান, এডগার রাইস বারোসের, তো সেই সিনেমাতে টারজান যেভাবে প্রতিপক্ষকে ভয় দেখানোর জন্য নিজের বুকে থাপ্পড় মেরে বিকট শব্দ করত, সেই টারজানের ডাক টেলিভিশন আমরা ছোটকালে দেখেছি, টারজান, $6 মিলিয়ন ম্যান ইত্যাদি, ইনক্রেডিবল হক, এই জিনিসগুলো দেখেছিলাম আমরা ছোটকালে। তো সেই রকম সিনেমার মতো ঘটনা ঘটছে। প্রত্যেকটি রাজনৈতিক দল আমিই বড়, আমিই ভালো, আমি ছাড়া দুনিয়াতে অন্য কোনো ভালো নেই, এই একটা ন্যারেটিভ। আর প্রতিটি রাজনৈতিক দল প্রতিপক্ষ খারাপ, প্রতিপক্ষ জাহান্নামী, প্রতিপক্ষ চাঁদাবাজ, প্রতিপক্ষ বেঈমান, মুনাফেক, এগুলো থেকে শুরু করে কাফের মাফের যা কিছু আছে সব কিছু বলা শুরু করছেন। এবং ছোট ছোট যে বিষয়গুলো রয়েছে, ক্ষুদ্র, কে বিড়ি খেলো, কে খেলো না, কে মহিলাদের পাশে বসলো, কে বসলো না, কোন মহিলার কি অবস্থা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কি ঘটনা ঘটলো, মানে যা কিছু ঘটছে রাজনীতির ময়দানে, একটির সঙ্গে অন্যটির কোনো সংযোগ নেই, একটির সঙ্গে অন্যটির কোনো সামঞ্জস্য নেই, ধারাবাহিকতা নেই এবং দৃঢ়তা নেই। কোনো একটা বিষয় একেবারে স্থির এবং দৃঢ়তা যে দরকার রাজনীতির ময়দানে, লিডারশিপের পূর্ব শর্ত হিসাবে তার একটিও নাই। তো এই অবস্থাতে একটা দুনিয়া কাঁপানো নির্বাচন হবে, কিংবা সেই নির্বাচনের মাধ্যমে চমৎকার একটি গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, এবং সর্বশেষ সেই গণতন্ত্রের মাধ্যমে গত সেই স্বাধীনতার পর থেকে আজ অবধি যত সমস্যাগুলো তৈরি হয়েছে আমাদের অর্থনীতি, রাজনীতি, সমাজ ব্যবস্থায়, সবগুলো ধামাচাপা পড়ে যাবে, ছাইচাপা পড়ে যাবে, অথবা সবগুলোর কবর রচনা হবে এবং সেখানে নতুন সম্ভাবনার, নতুন গণতন্ত্রের, নতুন একটি জাতি গঠনের যে শাপলাকলি, কিংবা ধরুন সেই গোলাপকলি, সেগুলো ফুটে উঠবে। এই যে আশা করাটা কতটা যুক্তিসঙ্গত এবং কতটা বাস্তবসম্মত, এটা সম্ভবত আপনারা ইতিমধ্যেই হাড়ে হাড়ে টের পেয়ে গেছেন। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং ভারতের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের মাস্টার ডিল অর্থাৎ মাদার অফ অল ডিল হওয়ার পর সব থেকে বড় বিপদে কিন্তু পড়তে চলেছে বাংলাদেশ।
যে সকল সেক্টরগুলো সব থেকে বেশি প্রভাবিত হতে চলেছে তার মধ্যে একটি সেক্টর হলো বস্ত্র শিল্প, এবং এই বস্ত্র শিল্পের মার্কেট কিন্তু কার্যত ডমিনেট করতো বাংলাদেশিরা, এবং ইউরোপের মার্কেট কিন্তু দিনের পর দিন বাংলাদেশিরা নিজেদের দখলে রেখেছিল। তার একটা নির্দিষ্ট কারণও আছে। 2018 থেকে 2024 সালের মধ্যে ভারত কিন্তু ইউরোপের যে বস্ত্র শিল্পের মার্কেট, তার মার্কেট শেয়ার কিন্তু অনেকটা হারিয়ে ফেলেছে। কিন্তু এই চুক্তির ফলে বাংলাদেশ কার্যত ইউরোপের মার্কেট থেকে হারিয়ে যাবে, এবং ভারতের বস্ত্র শিল্পের যে মার্কেট শেয়ার তা ইউরোপের মাটিতে 6 গুণ বাড়তে চলেছে। অন্তত এরকমই ঘোষণা কালকে ইউরোপ এবং ভারত একত্রে করেছে। আজকে ভিডিওতে ডিটেইলিং এ তথ্য দিয়ে আপনাদের সামনে বোঝাবো কেন বাংলাদেশের অর্থনীতি অত্যন্ত বিপজ্জনক জায়গায় চলে গেল ভারতের এই চুক্তির ফলে। দেখুন, তথ্য বলছে যে 6 গুণ ব্যবসা বাণিজ্য বাড়বে, এবং বর্তমানে ভারত $7 বিলিয়ন বস্ত্র বাংলাদেশের থেকে অনেকটা যা কম তা ইউরোপের মার্কেটে সরবরাহ করে, এবং মনে করা হচ্ছে এই চুক্তির ফলে এই বস্ত্র শিল্পের যোগান এতটাই বাড়বে যে বস্ত্র রপ্তানি ভারত প্রায় $40 বিলিয়ন নিয়ে যেতে চলেছে। এই মুহূর্তে ইউরোপ কিন্তু গোটা বিশ্ব থেকে প্রায় $250 বিলিয়ন টেক্সটাইল কিন্তু ইম্পোর্ট করে। কারণটা কি? কারণটা হলো ইউরোপের মার্কেট কিন্তু হাই ভ্যালু মার্কেট, এবং ইউরোপ কিন্তু বস্ত্র তৈরি করতে পারে না, ফলে তারা কিন্তু অপেক্ষাকৃত পিছিয়ে থাকা একাধিক দেশের উপর ডিপেন্ড করে এতদিন ছিল। ইউরোপের মার্কেটে ব্যবসা বাণিজ্য করার সব থেকে বেশি লাভ হলো এখানে কিন্তু অনেক সস্তার মাল অনেক বেশি টাকায় বিক্রি করা যায়, এবং এখানে কাস্টমার বা কনজিউমাররা কিন্তু স্টেবল ডিমান্ডের উপর ডিপেন্ড করে এবং হাই প্রাইসে বিক্রি করা যায়। এই মুহূর্তে ভারত কিন্তু গোটা বিশ্ব জুড়ে 36 থেকে 37 বিলিয়ন ডলারের বস্ত্র বিভিন্ন জায়গায় রপ্তানি করে, কিন্তু এই 36 থেকে 37 বিলিয়ন ডলারের মধ্যে মাত্র $7 বিলিয়ন বস্ত্র কিন্তু এতদিন অবধি ইউরোপে রপ্তানি তারা করতে পারতো। এর কারণটা কি? ভারত কি খুব একটা টেকনোলজিতে পিছিয়ে ছিল? সেটা কিন্তু নয়। বাংলাদেশ ইউরোপের মার্কেটে এমন কিছু অ্যাডভান্টেজ পেত যা কিন্তু অটোমেটিকলি বাংলাদেশকে ভারতের থেকে এগিয়ে দিত ইউরোপের মার্কেটের তুলনায়। অর্থাৎ এই পুরো বিষয়টি ক্যাপাসিটির প্রশ্ন নয়, এই বিষয়টা কিন্তু অনেকটা ছিল ডিসঅ্যাডভান্টেজ অফ ট্রেডসের। অর্থাৎ ভারতকে কোনো শুল্ক ছাড় দেওয়া হতো না, উল্টে বাংলাদেশকে কিছু অপেক্ষাকৃত সস্তার স্কিমে ঢুকিয়ে দেওয়া হয়েছিল ডেভেলপমেন্ট দেশ হিসাবে। আমি পরবর্তীকালে আলোচনা করব। এই মুহূর্তে এই যে এগ্রিমেন্ট হলো, সেখানে কিন্তু ভারতের ট্যারিফ সম্পূর্ণভাবে শূন্যতে এসে পৌঁছাবে 9 থেকে 12% থেকে। অর্থাৎ ভারত এতদিন যদি বাংলাদেশের মতো ইউরোপের মার্কেটে ব্যবসা বাণিজ্য করতে যেত, তাহলে বস্ত্রের উপর 9 থেকে 12% শুল্ক ভারতের উপর চাপতো, যেখানে বাংলাদেশের উপর চাপতো 0% ট্যারিফ। অর্থাৎ অটোমেটিকলি বুঝতে পারছেন, ভারতকে যেহেতু শুল্ক দিতে হতো, তাই ভারতের বস্ত্রের দাম কিন্তু অনেকটা বেড়ে যেত। ফলে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভারত কিন্তু অটোমেটিকলি বাংলাদেশের থেকে পিছিয়ে পড়তে শুরু করেছে। বাংলাদেশকে 0% ট্যারিফ দিতে হতো, কারণ বাংলাদেশকে তারা লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রির তালিকায় ফেলে দিয়েছে। মানে উন্নয়নশীল একটি রাষ্ট্র, উন্নতি শিখরে এখনো পৌঁছাতে অনেকটা সময় লাগবে, ফলে এই ধরনের ক্যাটাগরিতে বাংলাদেশকে ফেলে দিয়েছিল। ফলে বাংলাদেশের ইম্পোর্টের উপর, অন্তত টেক্সটাইল ইম্পোর্টের উপর তারা ট্যারিফ কিছু কিন্তু নিত না। ভিয়েতনামের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের ট্রেড এগ্রিমেন্ট আছে, ফলে তারাও কিন্তু শুল্কহীনভাবে এই মার্কেটটিকে অ্যাক্সেস করতে পারত। তুরস্ক কোনো ট্যারিফ কিন্তু দিত না ইউরোপে বস্ত্র বিক্রির জন্য, কারণ তুরস্ক আপনারা জানেন কাস্টম ইউনিয়নের সদস্য ইউরোপীয় ইউনিয়নের। সেখানে ভারতকে কাপড় জামা বিক্রি করার জন্য দিতে হতো 9 থেকে 12% ট্যারিফ। বাংলাদেশ এছাড়াও অনেক কিন্তু সুযোগ সুবিধা পেত। প্রথম সুবিধাটি হলো ডিউটি ফ্রি অ্যাক্সেস পেত, আপনারা জানেন, যেটা আমি বললাম, যেখানে ভারতকে প্রায় 10% ট্যারিফ দিতে হতো অ্যাভারেজ, সেখানে বাংলাদেশকে শুল্কহীনভাবে ব্যবসা করতে মানে তারা পারতো ইউরোপের মার্কেটে। এছাড়াও বাংলাদেশ কিন্তু কোটা ফ্রি অ্যাক্সেস পেত। কোটা ফ্রি অ্যাক্সেস মানে ইউরোপের এভরিথিং বাট এই স্কিমের আন্ডারে বাংলাদেশকে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, ফলে তারা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে সাবসিডিও পেত। ফলে বুঝতে পারছেন, ভারত কিন্তু এতদিন বাংলাদেশের সঙ্গে ইউরোপের মার্কেটে অসম লড়াইটি লড়েছে। পাশাপাশি বাংলাদেশ
তাদের শিল্প বলতে শুধু বস্ত্র শিল্প, ফলে শুধুমাত্র তারা বস্ত্র শিল্পের উপরই ফোকাস করে থাকতো এবং তাদের লো প্রোডাকশন কস্ট এবং বিভিন্ন ক্ষেত্রে কাপড় জামার দাম যেহেতু কম হতো, ফলে সহজেই ইউরোপে তারা অনেক বেশি ডেলিভার করতে পারতো। এই মুহূর্তে বাংলাদেশ ইউরোপের মার্কেটে $30 বিলিয়ন কাপড় জামা কিন্তু এক্সপোর্ট করে, যা দেশের জিডিপির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। অর্থাৎ এই বস্ত্র আমদানি যদি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয় তাহলে কিন্তু ইউরোপ রীতিমতো বাংলাদেশকে শুয়ে দিতে পারে বলে অনেকে মনে করছেন। 2018 থেকে 2024 এই সময়কালে ভারত কিন্তু মাত্র $7 বিলিয়ন সামগ্রী বাংলাদেশের থেকে অনেকটা কম ইউরোপের মার্কেটে বিক্রি করেছে, যা কিন্তু অনেকটা কম, আপনারা বুঝতেই পারছেন। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ভারত এই চুক্তি করার ফলে ইউরোপের মার্কেটে ডিউটি ফ্রি অ্যাক্সেস পাবে এবং কালকে ভারতের কমার্স মিনিস্টার পীযূষ গোয়েল পরিষ্কারভাবে বলেছেন দ্যাট ইজ অ্যান স্ট্রাকচারাল রিসার্চ, অর্থাৎ নতুন করে স্ট্রাকচারাল রিসেট মানে নতুন করে একটি স্ট্রাকচারাল চেঞ্জ ভারত কিন্তু বস্ত্র শিল্প ওরিয়েন্টেড করতে শুরু করেছে। এবং পীযূষ গোয়েল যে স্ট্রাকচারাল রিসেটের কথা বলছেন সেখানে স্পষ্ট হয়ে যাচ্ছে তিনি বাংলাদেশকেও বার্তা দিচ্ছেন যে দক্ষিণ এশিয়ার পলিটিক্সে টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে ডমিনেন্ট যেটা ভারত এতদিন করতে পারেনি সেটা কিন্তু ভারত করছে এবং এই স্ট্রাকচারাল শিফট এবং গ্লোবাল পাওয়ার শিফট কিন্তু ভারতের দ্বারা হচ্ছে এই চুক্তি করার পরে। $7 বিলিয়ন এক্সপোর্ট থেকে এই এক্সপোর্টের পরিমাণ গিয়ে দাঁড়াচ্ছে $40 বিলিয়ন। কিভাবে এটা সম্ভব? দেখুন, প্রথম কথা, ইউরোপীয় ইউনিয়ন কিন্তু চায়নার ডাইভার্টেড পলিসিতে এখন চলে গেছে, অর্থাৎ চায়নার থেকে তারা ইম্পোর্ট এক্সপোর্ট করা কিন্তু বন্ধ করছে এবং বাংলাদেশের মার্কেট অটোমেটিকলি কমবে, কারণ ভারত ওইখানে এন্ট্রি করবে এবং বাংলাদেশের থেকে ভারত অনেক সস্তায় জিনিস দিতে পারবে। এবং বাংলাদেশের প্রধান সমস্যাটা হলো তারা কিন্তু ওয়ান পয়েন্ট সলিউশন নয়। ভারত কি করছে? ভারতকে কিন্তু র মেটেরিয়াল কারো থেকে কিনতে হচ্ছে না, যা বাংলাদেশকে কিনতে হচ্ছে। এতদিন কিন্তু বাংলাদেশ তাদের সুতো ভারত থেকে কিনতো, ফলে এই সুতোর দামও ভারত কিন্তু কমিয়ে আনবে ভারতের ব্যবসায়ীদের জন্য। ফলে র মেটেরিয়ালের জায়গায় বলুন কিংবা সুতো কল বলুন কিংবা ফেব্রিক যে স্টিচিং হয় সেটা বলুন, একটা কাপড় তৈরি করা অবধি বলুন, অর্থাৎ পুরো বিষয়টি ভারত কিন্তু করবে, যা বাংলাদেশ কিন্তু করতে পারবে না, কারণ বাংলাদেশের এক একটি সেক্টর এক একটি দেশের উপর ডিপেন্ড করে থাকে। শুধুমাত্র প্রোডাকশন কস্ট কম হয়ে যায়, লেবার কস্টটা কম বলে, ফলে তারা কিন্তু কাপড় জামার দাম কম রাখতে পারতো এবং ডিউটি ফ্রি অ্যাক্সেসটা পেত। ফলে আজকে যখন ভারত এই মার্কেটে এন্ট্রি করে ফেললো তখন মোহাম্মদ ইউনূস এবং বাংলাদেশের অর্থনীতি কিন্তু জোর ধাক্কা খাচ্ছে এবং $40 বিলিয়ন এই যে কাপড় জামার ট্রান্সফার প্রতি বছর ভারত ইউরোপকে করবে, তা কিন্তু বাংলাদেশের মার্কেটকে একদম ধরাশায়ী করে ফেলবে, অন্তত এই তথ্যের পর। যাই হোক, কিভাবে আপনারা পুরো বিষয়টি দেখছেন কমেন্টে জানাবেন।